পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। দেশটির শ্রম আইনের ৩০১ ধারার অধীনে বাংলাদেশ সহ ১৫টি দেশ থেকে পণ্য আমদানিতে ১০% শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর। বাকি ৪৫টি দেশের ওপর আরোপিত হবে ১২.৫% শুল্ক। নুসরাত মৌমির প্রতিবেদন। বৈদেশিক বাণিজ্যে নতুন শুল্কের আঘাত হানার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম ইস্যুতে ৩০১ ধারার অধীনে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর, যার আওতায় বাংলাদেশের উপরও বসছে ১০% শুল্ক। সংস্থাটির দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমরোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যে বাধা সৃষ্টি করছে এবং মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। ইউএসটিআর জানিয়েছে, জোরপূর্বক শ্রম তদন্তের পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন সহ ১৫টি দেশ থেকে আমদানির ওপর ১০% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্তাধীন অবশিষ্ট ৪৫টি দেশের ওপর ১২.৫% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তবে এমন শুল্ক আরোপ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণ আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। তো এখানে এই যে ইউএস যেটা বলতেছে, এটা কমপ্লিটলি ওরকম একটা মরণগিরির মতো একটা অবস্থা, যে মানে জোরপূর্বক শ্রম আচরণ। একটা কি প্রমাণ দিতে পারবে যুক্তরাষ্ট্র? আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের প্রবেশ ঠেকানো জরুরি, কারণ এতে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। ইউএসটিআর আরও জানিয়েছে, নির্দিষ্ট কিছু পোশাক ও বস্ত্রপণ্যের ক্ষেত্রে কম শুল্কে আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জ্বালানি, বিরল খনিজ সহ নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট কিছু ফল ও সবজি, ঔষধপত্র, রাসায়নিক পদার্থ এবং বিমানের যন্ত্রাংশ সহ বেশ কিছু পণ্যকে শুল্কের আওতা থেকে অব্যাহতি দেওয়া হবে। এর আগে ফেব্রুয়ারিতে গত বছর ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা বলে রায় দেয় যুক্তরাষ্ট্রের আদালত। ২০ ফেব্রুয়ারি আবারও ১০% অস্থায়ী শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যার মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। নুসরাত মৌমি, ৭১। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের আইআরজিসি দাবি করছে, মার্কিন বাহিনী একটি ইরানি তেল ট্যাঙ্কারে আঘাত হানলে এই হামলার সূত্রপাত হয়। এদিকে একটি আংশিক যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। এতে শিশুসহ ৫ জন নিহত এবং আরও ৪৫ জন আহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে ইরানের উপর আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে সেনকম বলেছে, মার্কিন বাহিনী একাধিক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। সেনকম আরও জানিয়েছে, ইরান কুয়েতের দিকে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা লক্ষ্যভ্রষ্ট হয়, আর বাহরাইনের দিকে ছোড়া ৩টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইরানের আইআরজিসি দাবি করেছে, মার্কিন বাহিনী একটি ইরানি তেল ট্যাঙ্কারে আঘাত হানলে এই গোলাগুলির সূত্রপাত হয় এবং এতে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি আরও জানায়, এরপর তারা নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন ইসরায়েলি জাহাজে হামলা চালায়। এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোরও দাবি করে তারা। এর মধ্যেই মার্কিন কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তেহরান এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে রাজি হতে পারে যা আগে তারা আলোচনা করতে অস্বীকার করেছিল। এদিকে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে ৪র্থ দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। লেবাননের কর্মকর্তারা ইসরায়েলি হামলা বন্ধ এবং দেশটির দক্ষিণাঞ্চল থেকে দখলদারিত্বের অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। মাসের পর মাস ধরে চলা যুদ্ধ, প্রাণহানি আর বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণা, সবকিছুর মাঝেও শান্তির স্বপ্ন দেখছেন লেবাননের মানুষ।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমিত যুদ্ধবিরতির ঘোষণায় বৈরুতে আশ্রয় নেওয়া হাজারো বাস্তুচ্যুত মানুষের মনে জেগেছে নতুন আশার আলো। যদিও সংঘাত পুরোপুরি থামেনি, তবুও অনেকের বিশ্বাস এই সমঝোতাই হয়তো দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের প্রথম ধাপ। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের মধ্যে বৈরুতে সমুদ্র তীরবর্তী এলাকায় অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লেবানিজরা নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। তাদের আশা, অতীতের যুদ্ধগুলোর মতো এবারও এই সংঘাতের অবসান ঘটবে। বাস্তুচ্যুতদের মতে যুদ্ধ তাদের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, তবুও তারা ভালো দিনের অপেক্ষায় দিন গুনছেন। এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। এর আগেও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমাদের ঘরবাড়ি ফিরে এসে আবার নির্মাণ করেছি। ইনশাল্লাহ এবার আরো ভালোভাবে নতুন করে ঘরবাড়ি নির্মাণ করব। আমরা জন্মের পর থেকে আজ পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়েই বেঁচে আছি। এদিকে বৈরুতের সড়কে দেশটির সঙ্গীত শিল্পীরা নানা যন্ত্র বাজিয়ে আশার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বাস্তুচ্যুত মানুষের মাঝে। পৃথিবীতে কোনো যুদ্ধই চিরস্থায়ী নয়, প্রতিটি সংঘাতেরই একদিন শেষ হয়। আমরা এর মধ্য দিয়ে বেঁচেছি। 1973 সাল এবং এর আগের যুদ্ধ দেখেছি আমরা। তখন ভেবেছিলাম যুদ্ধ কোনোদিনও শেষ হবে না। এরই মধ্যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এই সমঝোতার আওতায় বৈরুত ও এর উপকণ্ঠে হামলা থেকে বিরত থাকবে ইসরায়েল, আর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ রাখবে। তবে লেবাননের কর্মকর্তারা বলছেন, এই সমঝোতা সংঘাতের পূর্ণ সমাপ্তি নয়, বরং উত্তেজনা কমানোর একটি সীমিত উদ্যোগ। তবে যুদ্ধবিরতির এই সীমিত পদক্ষেপ দীর্ঘমেয়াদে শান্তির পথ খুলে দিতে পারবে কিনা, সেদিকেই এখন নজর মধ্যপ্রাচ্য জুড়ে। নাহিদা রিন্থি, ৭১। ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সকাল প্রায় ৮টা৫০ দিকে মিকাসা ইন হোটেলের বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। ধারণা করা হচ্ছে ৫তলা ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ আছে এবং সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিক ছিলেন। প্রতিবেদন অনুযায়ী আগুন লাগার সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। উদ্ধারকর্মীরা হতাহতদের শনাক্তকরণ এবং ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখছেন। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। দেইর আল বালা এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি বিমান হামলায় গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া কাছাকাছি জাওয়াইদা শহরে আরেকটি হামলায় কয়েকজন হতাহত হয়েছেন বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি গুলিতে আরও একজন নিহত হন। ইসরায়েলি বাহিনী এসব ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছে, গাজায় হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই অভিযান চালানো হচ্ছে। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে হামলায় বেসামরিক নাগরিকদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইউরোপের আরও কয়েকটি দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা ভাবছে মার্কিন প্রশাসন। বর্তমানে ইউরোপের ৬টি দেশে আমেরিকার যুদ্ধ বিমান রাখা আছে। তবে মার্কিন কর্মকর্তারা ৬টির বাইরেও নতুন দেশে এই অস্ত্র মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। আমেরিকার পারমাণবিক অস্ত্র ইউরোপীয় যেসব দেশগুলিতে মোতায়েন রয়েছে তারা প্রত্যেকেই ন্যাটো সদস্য। নতুন করে আরও কয়েকটি ন্যাটো সদস্য দেশে তা মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে এই দেশগুলিতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধ বিমানও মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য সম্পন্ন করতে ৩ দিনব্যাপী ব্যাপক আনুষ্ঠানিকতার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এর বরাত দিয়ে তেহরানের উপমেয়র মোহাম্মদ আমিন তাভাকলিজাদে স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী তেহরান, পবিত্র নগরী কোম এবং
মাশহাদ এই 3টি প্রধান শহরে পর্যায়ক্রমে মরহুম নেতার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। বিদায়ী অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দেশটির প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। মূল আয়োজনের অংশ হিসেবে রাজধানীতে টানা 24 ঘন্টার একটি বিশেষ শোক ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। দেশের এই প্রভাবশালী ও দীর্ঘকালীন দায়িত্ব পালনকারী নেতার শেষ যাত্রায় শরিক হতে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা ইরান কর্তৃপক্ষের। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 18 জন নিহত হয়েছে। আহত হয়েছে শিশু সহ আরও অনেকেই। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাতভর রাশিয়া 656টি ড্রোন এবং 73টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে 40টি ক্ষেপণাস্ত্র এবং 602টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান রাজধানীতে অন্তত 6 জন নিহত এবং 66 জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে এক শিশু সহ অন্তত 15 জন আহত হয়েছে। এদিকে রাশিয়াতেও পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গভর্নর। কেনিয়ার মধ্যাঞ্চলে একটি ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় পুলিশের গুলিতে অন্তত 2 জন নিহত হয়। মঙ্গলবার বিক্ষোভের সংগঠক ও নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় কঙ্গোয় ইবোলা ভাইরাস সংক্রমিত মার্কিন নাগরিকদের রাখার জন্য কেনিয়ার নানুকি শহরে 50 শয্যার কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কেনিয়ার জনগণ ইবোলার ঝুঁকিতে পড়তে পারে বলে এর বিরুদ্ধে বিক্ষোভ করে নানুকি শহরের বাসিন্দারা। তারা টায়ার পুড়িয়ে ও রাস্তা অবরোধ করলে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে 2 জন নিহত হয়। এর আগে গত সপ্তাহে কেনিয়ার একটি আদালত মানবাধিকার গোষ্ঠীর করা মামলার পরিপ্রেক্ষিতে এই কোয়ারেন্টাইন কেন্দ্র নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত করে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা না মেনে সেখানে কর্মী ও যন্ত্রপাতি আনা নেওয়া অব্যাহত রাখে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এল নিনো আবহাওয়া প্যাটার্নের নতুন একটি ধাপ শুরু হতে পারে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ। এতে করে বিশ্বব্যাপী তাপমাত্রা আরও অনেক বাড়তে পারে। ইতোমধ্যে অসহনীয় তাপে অসহ্য হয়ে পড়েছেন সাধারণ মানুষ। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে 2026 সালের বাকি সময়টাতে এল নিনো আরও শক্তিশালী হতে পারে, যা পুরো বিশ্বের আবহাওয়া আরও বাড়িয়ে দেবে। তবে জাতিসংঘের এই সতর্কতার আগে বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থা সতর্কতা দিয়ে বলেছিল এবছরের এল নিনো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হতে পারে, যেটিতে ইতোমধ্যে সুপার এল নিনো হিসেবে পরিচিত। তবে এল নিনো কখন শুরু হবে সেটি ধারণা করা খুব কঠিন। এবছর এল নিনোর প্রভাব কখন শুরু হবে সেটি দেখতে বিজ্ঞানীরা মধ্য প্রশান্ত মহাসাগরের ওপর নজর রাখছেন। বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ভাঙার মধ্যে আবারও আলোচনায় এসেছে লা নিনা। জলবায়ু বিজ্ঞানের এই প্রাকৃতিক ঘটনাটি পৃথিবীর আবহাওয়ার গতিপথে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এই পরিবর্তন বৈশ্বিক আবহাওয়ার উপর বড় ধরনের প্রভাবও ফেলে। ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, খরা ও তাপমাত্রার ধরন বদলে দিতে পারে। কি এই লা নিনা আর কিভাবে এটি বৈশ্বিক আবহাওয়াকে প্রভাবিত করে তাই জানাবেন নাহিদা রিন্থি। এল নিনোর ঠিক বিপরীত আবহাওয়াগত ঘটনা লা নিনা। এ সময় প্রশান্ত মহাসাগরের বাতাস স্বাভাবিকের তুলনায় আরও শক্তিশালীভাবে প্রভাবিত হয়। ফলে উষ্ণ সমুদ্রের পানি পশ্চিম দিকে অর্থাৎ এশিয়ার দিকে বেশি সরে যায়। এর প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কমে যায়। সমুদ্রের এই তাপমাত্রাগত পরিবর্তন শুধু প্রশান্ত মহাসাগরই সীমাবদ্ধ থাকে না, বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার উপরও প্রভাব ফেলে। লা নিনার কারণে কোথাও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, আবার কোথাও দেখা দিতে পারে খরা। একই সঙ্গে ঝড়, বন্যা ও তাপমাত্রার স্বাভাবিক ধরনেও পরিবর্তন আসতে পারে। তাই বৈশ্বিক আবহাওয়া পর্যবেক্ষণে লা নিনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। গত 19 মাসের মধ্যে 18 মাসেই বৈশ্বিক গড় তাপমাত্রা আগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। জানুয়ারিতে আগের তুলনায় 1.75 ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। বর্তমানে পৃথিবী ধীরে ধীরে লা নিনা পর্যায়ে প্রবেশ করলেও এর পূর্ণ প্রভাব এখনও দেখা যায়নি। ফলে বৈশ্বিক উষ্ণতার প্রবণতা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে লা নিনার মতো প্রাকৃতিক ঘটনাগুলো আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। কারণ এসব পরিবর্তনের প্রভাব পড়তে পারে কৃষি, পরিবেশ ও মানুষের দৈনন্দিন জীবনেও। নাহিদা রিন্থি, ৭১।
ভারতে দীর্ঘদিন অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে হঠাৎ বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। ভারতের কেন্দ্রীয় সরকার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025 সংশোধন করে এই নতুন নিয়ম চালু করেছে। আগের নিয়ম অনুযায়ী ভারতে পৌঁছানোর পর 180 দিন পূর্ণ হওয়ার পরবর্তী 14 দিনের মধ্যে নিবন্ধন করার আইনি বাধ্যবাধকতা ছিল। নতুন নিয়মে এই সময়সীমা বাতিল করে 180 দিন পার হওয়ার আগেই নিবন্ধন করার নিয়ম সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর নিবন্ধন করার বিষয়টি এখন থেকে অত্যন্ত জরুরি বা আপৎকালীন পরিস্থিতি ছাড়া কোনোভাবেই বিবেচনা করা হবে না। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন কংগ্রেস নেতা ডি.কে. শিবকুমার। তার সঙ্গে শপথ নেবেন আরও 10 জন মন্ত্রী। এর মধ্য দিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। স্থানীয় সময় বিকেল 4টায় লোকভবন গ্লাস হাউসে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমারকে পদ ও শপথ বাক্য পাঠ করাবেন। শিবকুমারের সঙ্গে মন্ত্রিসভা গঠনের প্রথম দফায় আরও কয়েকজন মন্ত্রীও শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পদত্যাগ করার পর কংগ্রেস সংসদীয় দলের নেতা নির্বাচিত হন ডি.কে. শিবকুমার। 64 বছর বয়সী এই প্রভাবশালী ভোক্কালিগা নেতা এই নিয়ে 8 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। জম্মু কাশ্মীরের শ্রীনগর ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি সারা বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর শ্রীনগরের পাহাড় ঘেরা ডাল লেকেই রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর। বিশাল একটি হাউস বোটে চলছে এই পোস্ট অফিস। পোস্ট অফিসের ব্যবহার এখন অনেকটা কমলেও অন্যান্য আর 5টা পোস্ট অফিসের মতো এখনও কাজ হয় নিয়মিত। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। পর্বতে ঘেরা জাবারওয়ান উপত্যকা, ছবির মতো সাজানো পাহাড়ের কোলের মধ্যেই বিশাল একটি হ্রদ। হ্যাঁ, শ্রীনগরের ডাল লেকের কথাই বলা হচ্ছে। আর এই হ্রদের জলের মধ্যে অস্তিত্ব টিকিয়ে রেখেছে ভারত তথা গোটা বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর। শ্রীনগরের ডাল লেকের বুকে যখন ছোট্ট এই জনপদ গড়ে ওঠে, তখন ইন্টারনেট কিংবা ফোন সবটাই স্বপ্নাতীত। সে সময় যোগাযোগের একমাত্র মাধ্যম বলতে চিঠি। আর শ্রীনগরের সঙ্গে কাশ্মীরের অন্যান্য অংশের যোগাযোগের সেই সেতু হিসেবেই গড়ে উঠেছিল ভাসমান ডাকঘর। কিন্তু ঠিক কবে এই ডাকঘরের জন্ম, সে ব্যাপারে নিশ্চিত তথ্য নেই কোনো। স্থানীয়দের মতে কাশ্মীরের এই ভাসমান ডাকঘরের বয়স কমপক্ষে 200 বছর। বর্তমানে প্রযুক্তি আর ইন্টারনেটের যুগে দাঁড়িয়েও আজও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে কাশ্মীরের এই শতাব্দী প্রাচীন ডাকঘর। হয়ে উঠেছে ডাল লেকের অন্যতম ঐতিহ্য। আজও চিঠি চালাচালি কিংবা কুরিয়ারের সমান দায়িত্ব পালন করে ডাল লেকের ভাসমান ডাকঘর। তাছাড়াও লেকে বসবাসকারী স্থানীয় ব্যবসায়ীদের ব্যক্তিগত সঞ্চয়েরও অন্যতম মাধ্যম এটি। প্রতি মাসে প্রায় 2 কোটি টাকার লেনদেন হয় এই ডাকঘরের মাধ্যমে। 2011 সালে ভারত সরকার নতুন রূপে উদ্বোধন করে এই ডাকঘর। নাম পাল্টে রাখা হয় নেহরু পার্ক পোস্ট অফিস। তবে নাম বদল হলেও সাধারণের কাছে ভাসমান পোস্ট অফিস বলেই খ্যাত এই ডাকঘর। এমনকি এই নামটি স্বীকৃতি পেয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। মনিরুজ্জামান বাবু, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।